গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, বাগেরহাটে গাড়িবহরে হামলা। ঘটনাবহুল 24-এর বিদায়, নতুন দেশ গড়ার প্রত্যয় এলো 2025, পটকা আতশবাজিতে নিষেধাজ্ঞা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃতদন্ত করবে দুদক, সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে তারা এই আহ্বান জানান। একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। শফি মাহমুদ সাগরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে সফল করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। আনুষ্ঠানিক শুরুর আগেই ছাত্র জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা গত 53 বছর শেকলবন্দি করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের অধিকারের বদলে নিজেদের পকেট ভারীতেই ব্যস্ত ছিলেন ক্ষমতাসীনরা। জাতির কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে 71 আর 90-এর বিজয়। তাই তো 24-এর বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার। আমরা বলেছি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে। নাগরিক কমিটির নেতারা বলেন, দেশে যে অবস্থা চলছে তাতে শুধু দখল, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের হাত বদল হয়েছে মাত্র। অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকদের সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র বা ইশতেহার ঘোষণারও দাবি জানানো হয়। 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নয় জানিয়ে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেয়ার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকায় আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে আহত হয় অন্তত 25 জন। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। শিক্ষার্থীদের গাড়িবহরের একটি গাড়ি পিছনে পড়ে যায়। মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের একটি বাসের সাথে শিক্ষার্থীদের বহরের একটি গাড়ির ধাক্কা লাগে। এক পর্যায়ে ওই গাড়ির লোকদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়।
ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিন লাইন গাড়িটির গ্লাস ভাঙচুর করে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিক্ষার্থী সহ 25 জন আহত হয়। শিক্ষার্থীরা জানান, আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ভারতীয় হাই কমিশনে গিয়ে সেখানে স্থাপিত মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। শোক বইতে মন্তব্য লিখেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে বলেন, মনমোহন সিং যেমন ছিলেন সহজ সরল, তেমনি জ্ঞানী। গত সপ্তাহে দিল্লিতে মারা যান টানা 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। পরে প্রধান উপদেষ্টা মার্কিন দূতাবাসে গিয়ে সদ্য প্রয়াত মার্কিন সাবেক প্রেসিডেন্ট নোবেল জয়ী জিমি কার্টারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে যাওয়ার কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। 1986 সালে কার্টারের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দুর্বল বৈদ্যুতিক সংযোগই সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে। এটি কোনো নাশকতা নয় এবং এই অগ্নিকাণ্ডের সাথে কারো সংশ্লিষ্টতাও খুঁজে পায়নি তদন্ত দল। আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথিও পুড়ে নষ্ট হয়নি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব জানায় তদন্ত কমিটির সদস্যরা। হাসান মাহমুদের রিপোর্ট। গেল 25 ডিসেম্বর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের 7 নম্বর ভবনের একাধিক তলা। সেখানে থাকা সিসিটিভি থেকে 2টি ফুটেজ উদ্ধার করা হয়েছে, যাতে দেখা যায় আগুনের সূত্রপাত এবং ধোঁয়া ওড়ার দৃশ্য। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্ঘটনার 6 দিনের মাথায় অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে কমিটি। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগুনের কারণ ছিল দুর্বল বৈদ্যুতিক সংযোগ। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ট ইন করতে পারি। দুর্বল বৈদ্যুতিক সংযোগের দায় কার এমন প্রশ্নের জবাবে বুয়েটের বিশেষজ্ঞ বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সবখানে নির্দিষ্ট মেয়াদে বৈদ্যুতিক সংযোগ যাচাই জরুরি। তবে এ অগ্নিকাণ্ড নাশকতা নয় বলে জানায় তদন্ত দল। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই না। আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে, দক্ষিণ দিকে দেখা যায় না, যেটা বাড়ি থেকে সচিবালয়ে আমরা দেখি। সচিবালয়ে যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে। ততক্ষণে আগুনটা লোকালাইজ 2টা পয়েন্টে মনে হয়েছে, একটা 6 তলায়, একটা 8 তলায় কোনায়। দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানায় তদন্ত দল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে জাহিদুল ইসলামকে শিবিরের নতুন সভাপতি ও নুরুল ইসলাম সাদ্দামকে সেক্রেটারি জেনারেল করা হয়। মেজবা হাসানের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরা তাদের ওপর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বলেন, এর পরেও এতটুকু দমিনি ছাত্র শিবির। যারা 24-এর রাজপথের
লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে। অনুষ্ঠানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শিবিরের অবদান তুলে ধরেন তারা। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মাদ্রাসায় পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে কোনো ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার সমস্ত ধরনের নীল নকশা প্ল্যানগুলো ওই সরকারের ছিল। দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে তুলে দিয়েছিল শেখ হাসিনা জানিয়ে জামাত আমির বলেন, কথিত বুদ্ধিজীবীরা এখনো মাথা বর্গা দিয়ে রেখেছে। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। ছাত্র সমাজ দুর্নীতি দুঃশাসন পরোয়া করে না জানিয়ে নতুন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমিয়েছে সরকার। আজ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা করা হলো। তবে প্রতি লিটার অকটেনের দাম 125 টাকা ও পেট্রোলের দাম 121 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি তেলের নতুন মূল্য 1 জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে। সারা দেশে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সময় 2 ঘন্টা কমিয়েছে সরকার। আজ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, যাতে বলা হয় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যাতে সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল 2 ঘন্টা কমল। নতুন এই সিদ্ধান্ত আগামীকাল 1 জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। বিদায় নিচ্ছে বহুল আলোচিত ঘটনাবহুল 2024 সাল। আশা, আকাঙ্ক্ষা ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসছে খ্রিস্টীয় নতুন বছর 2025। রক্তাক্ত জুলাই, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের সার্বিক সংস্কারে কমিশন, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে রাষ্ট্র। সাম্য ও গণতান্ত্রিক অভিযাত্রা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত জন আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন বছর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্বৈরাচারী শেখ হাসিনার অপশাসন ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক ঘোরাটেপে ডামি নির্বাচন আর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারাদণ্ডের প্রবল সমালোচনায় শেষ হয় 2024 সালের জানুয়ারি মাস। নারী চ্যাম্পিয়নশিপে মেয়েদের শিরোপা ঘরে তোলা, সোমালিয়ায় জলদস্যুদের নাবিক অপহরণের ঘটনা আলোচিত ছিল। জুলাইয়ে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একাই যেন প্রতিবাদের পাহাড় হয়ে বিপ্লবের প্রতীক হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দুহাত প্রসারিত করা সাইদ সাহসের উদাহরণ হয়ে বুলেট বারুদের বিপরীতে দাঁড়িয়ে যায় শত সহস্র প্রতিবাদী ছাত্র জনতা। আন্দোলনের অগ্নিশিখা তরঙ্গায়িত হয়ে ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম, গঞ্জে সর্বত্রে। আন্দোলনে সংহতি জানায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারাও। আর ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার শেষ চেষ্টা হিসেবে স্বৈরাচারের নির্বিচার গুলিতে হাজার প্রাণ ঝরে পড়ে রাজপথে। তবে শেষ রক্ষা হয়নি স্বৈরাচারের। অগাস্টের 5 তারিখ নতুন ইতিহাস রচিত হয়। এত বছর প্রবল বিক্রমে থাকা অপশাসনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। গণভবন থেকে শুরু করে পুরো বাংলাদেশ নতুন স্বাধীনতার আনন্দে উদ্বেলিত হয়।
জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করে 10টি সংস্কার কমিশন। ক্ষমতা কুক্ষিগত করা, দুর্নীতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে কাজ শুরু হয়। 23 অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। সাজানো ডামি নির্বাচনের কমিশন চলে যাওয়ার পর গঠন হয় নভেম্বরে নতুন নির্বাচন কমিশন। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আরও আশাবাদী হচ্ছে নির্বাচন কমিশন। আশাব্যঞ্জক ও চমকপ্রদ প্রাপ্তি দিয়ে শেষ হয় বছর। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা ছাত্র জনতার বিপ্লবের স্বীকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। থুকতে থাকা অর্থনীতি, অপরাজনীতি, দুর্নীতির ভারে জর্জরিত বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর মন্ত্র পায় 2024 সালের শেষ প্রান্তে এসে। সেই মন্ত্রকে কাজে লাগিয়ে নতুন করে সমৃদ্ধির পথে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আর ঘণ্টাখানেক পরেই শেষ হচ্ছে খ্রিস্টীয় 2024 সাল, শুরু হচ্ছে নতুন বছর 2025। তাই নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে চলছে নানা ধরনের প্রস্তুতি। তবে 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর জুড়ে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নিরাপত্তার জন্য এবছর আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উচ্চ আদালত। আর আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর 5 তারকা হোটেলগুলোতে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে নানা আয়োজন। জমকালো আলোকসজ্জা সহ বর্ণিল সাজে সাজানো হয়েছে হোটেলগুলো। এদিকে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন বছরে আমার চাওয়া হচ্ছে, দেশবাসীর জন্য চাওয়া যদি আমি বলতে চাই তাহলে দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা যাতে একটু স্বাভাবিক অবস্থায় আসে, এটাই। 2025 সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা আছে এগুলো হচ্ছে যারা নির্মূল হয়। তরুণদের নেতৃত্বে, তরুণদের অংশগ্রহণে আমরা চাই একটি সুন্দর এবং সুস্থ এবং সকলেই যাতে নিরাপদে থাকতে পারে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। খ্রিস্টীয় নতুন বছর উদযাপনের খবর সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, 3টি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি আয়োজন আছে, আর নগরীর অন্যান্য জায়গার কি অবস্থা, একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। রাইসুল, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। আমি এর আগে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এসেছি। ঢাকা, আপনি যেমনটি বলছিলেন এর আগে, যে ঢাকার বিভিন্ন হোটেলগুলোতে এছাড়া বিভিন্ন সরকারি ভবনগুলো কিন্তু বিভিন্ন বর্ণিলের সাজে সাজানো হয়েছে। আর বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম তারা কিন্তু প্রোগ্রাম আজকে রেখেছেন, বিভিন্ন অফারও রেখেছেন তাদের গ্রাহকদের জন্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি আছি সন্ধ্যার পর থেকে। এখানে কিন্তু আজকে সেরকম কোনো কর্মসূচি আমরা এখনও দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষরা আসছিলেন, কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু তাদেরকে ক্যাম্পাস এরিয়া থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল টিম কিন্তু বেশ তৎপর আমরা দেখতে পেয়েছি। এছাড়া প্রবেশ পথগুলোতেও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু আর কাউকে নতুন করে ঢুকতে দেওয়া হয়নি যাদের কাছে বৈধ আইডি কার্ড নেই। এছাড়া হচ্ছে গিয়ে যারা পরিবারের সদস্য অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত আর জরুরি ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের ছাড়া কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এখানে এই মুহূর্তে শুধুমাত্র ক্যাম্পাসেরই যারা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারাই কিন্তু আছে। আর এবার কিন্তু সেভাবে বড় কোনো কর্মসূচি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। টিএসসির ভিতরে আমরা দেখেছি, কোথাও এখন পর্যন্ত সেরকম কোনো কর্মসূচি নেই। আর আপনি যেটি বলছিলেন নিরাপত্তা, এটি আসলে প্রত্যেকটি গেটেই বেশ কড়া করে আমরা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, একই সাথে পুলিশও কিন্তু বেশ তৎপর আছে, আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি। এছাড়া ঢাকার অন্যান্য জায়গাগুলোতে আসলে সেভাবে যেহেতু ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া আছে যে আজকে রাতে মানে 31
নাইটে কেন্দ্র করে কিন্তু কোনো ধরনের উন্মুক্ত স্থানে কিন্তু কোনো কর্মসূচি কেউ নিতে পারবে না, ফানুস ওড়ানো, আতশবাজি ফাটানো, যেটা এছাড়া যে কোনো ধরনের সভা সমাবেশে কিন্তু নিষেধাজ্ঞা আছে। তো যার ফলে আমরা সেভাবে কিন্তু কোথাও সেরকম কর্মসূচি আমরা দেখতে পাইনি উন্মুক্ত স্থানগুলোতে। এছাড়া যে আবাসিক হোটেলগুলো সেখানে কিন্তু সীমিত পরিসরে কিছু কর্মসূচি চলছে। তো সব কিছু মিলিয়ে এবার আমরা অনেকটাই নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছি, আর এখন পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের কর্মসূচি দেখতে পাচ্ছি না। রাইসুল, কাকবাদ, আপনি নববর্ষ উদযাপন উপভোগ করবেন এবং আমাদেরকেও জানাবেন। জানছিলাম রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির খবর। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। 2012 সালে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় 2 বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে। সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর 7 এমপির বিরুদ্ধে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অনুসন্ধান শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল ও বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত বিজিবির পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারের রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারে 46 জন নারীসহ 695 জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেন। নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল, আর বিশেষ করে আমি আজকে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে শ্রেষ্ঠ রিক্রুট হওয়াতে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে, তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। এ সময় ভারত সীমান্ত নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে, নাফ নদীতে আমাদের
দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এগুলোর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো সদ্য প্রশিক্ষণ নিয়ে বের হওয়া 695 তরুণ বিজিবি সদস্যদের। শৃঙ্খলা, মনোবল, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে বিজিবির সীমান্ত রক্ষা করবে এমন প্রত্যাশা সবার। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। কক্সবাজারের পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। অপহৃত অপর 9 জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকালে হিংলা ইউনিয়নের লেদার রঙ্গিখালী পশ্চিমের গহীন পাহাড় থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা। এর আগে সোমবার সকালে বনে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হন তারা। পরে অপহৃতদের পরিবারের কাছে 18 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এদিকে সকালে টেকনাফের ওয়াইকং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা ওয়াইকং শামলাপুর সড়কে পৌঁছালে 2 সিএনজি চালক সহ 8 জনকে অপহরণ করা হয়। এছাড়া গতরাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে অপহরণ করা হয়। আরও কয়েকজনকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসবে বসেছিল তারার মেলা। জমকালো বিজয় উৎসবের পাশাপাশি ছিল আইকনিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সম্মাননা দেওয়া হয় দেশ বিদেশে তারকা শিল্পীদের। শেখ খলিল সোহেলের রিপোর্ট। জাতীয় সঙ্গীত যখন বিদেশের মাটিতে গাওয়া হয় তখন এক অন্যরকম আবেগ অনুভূতির প্রকাশ দেখা যায়। তাই দেখা গেল মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসবে। কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ডের আয়োজন করে দেশপ্রবাসীর জনপ্রিয় চ্যানেল এনটিভি। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বর্ণিল অনুষ্ঠানটি উপস্থাপনার কথামালায় মাতিয়ে রাখেন এনটিভির সংবাদ উপস্থাপক শারমিন লীনা। বিজয় উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। অনুষ্ঠানে অতিথি ছিলেন মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের শিল্পপতি দাতু মিজান ও তার সহধর্মিণী দাতিন মারিয়াতি, চলচ্চিত্র পরিচালক পীযূষ সাহা, চলচ্চিত্র প্রযোজক সুকান্ত সুমন সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা। এনটিভির বিজয় উৎসবের আইকনিক অ্যাওয়ার্ড পান জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরেফিন রুমি, বাঁধন সরকার পূজা, মডেল সৈয়দ রুমা, ইনফ্লুয়েন্সার বারিশা হক, জুয়েলারি ডিজাইনার সোনিয়া মোদি, মডেল ও অভিনেতা আসিফ, অভিনেতা বনি সেনগুপ্ত, নীল ভট্টাচার্য, অভিনেত্রী সম্পূর্ণা, অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাস, ডিজাইন ফটোগ্রাফার তানজিল জনি, মডেল মধুমিতা গুপ্তা, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার সুমন হোসাইন, আন্তর্জাতিক জুয়েলারি ডিজাইনার তাসনুবা খান, মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ড অনার ডক্টর ইন্নামা দিলশাদ আলম তনিমা, মডেল আদ্রিজা আফরিন সিনতিয়া সহ আরও অনেকে। অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানে শিল্পীদের হাতে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেন আইকনিক অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা পিয়াল হাসান ও এনটিভি বিজয় উৎসবের আয়োজক কায়সার হামিদ হান্নান। অনুষ্ঠানে সহযোগিতা করেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন BSOM ও বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া। নানা প্রতিকূলতা সত্ত্বেও মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসব এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন নির্বাচিত কমিটির মেয়াদ থাকবে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট দেন। ঢাকা পরিবহন মালিক সমিতির ভোটে অংশ নেন সাইফুল বাতেন ও
RS জয় প্যানেল। 5টি পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে 30 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর জানানো হবে শপথ গ্রহণের তারিখ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বুধবার সকাল 10টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেবে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারে বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়া আরও 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করছে। আন্তর্জাতিকভাবে যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা মাসব্যাপী একটা মেলায় আসার ক্ষেত্রে অনেক সময় একটু অনীহা প্রদর্শন করেন, যেহেতু ওনাদের খরচের একটা বিশাল একটা খরচের বিষয় চলে আসে। এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আলটিমেটাম মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। বাগেরহাটে গাড়িবহরে হামলা। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সচিবালয়ে আগুন। ব্যক্তি সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি। ঘটনাবহুল 24-এর বিদায়। নতুন দেশ গড়ার প্রত্যয় এলো 2025। পটকা আতশবাজিতে নিষেধাজ্ঞা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃ তদন্ত করবে দুদক। সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।